মিলিয়ন ওয়াজ নট আ স্মল নাম্বার। বার্ট বেইজের একটা বড় ভ্যারিয়েশন ছিল যেটাকে বলা হয় বার্ট লার্জ। বার্ট লার্জ হ্যাড twice as many encoder layers। 24টা এনকোডার লেয়ার ছিল, প্রত্যেকটা এনকোডার লেয়ারে 16টা করে অ্যাটেনশন হেড ছিল এবং হিডেন সাইজ ছিল 1024। সো মাচ লার্জার কম্পেয়ার্ড টু আমার বার্ট বেস। টোটাল প্যারামিটার কাউন্ট ছিল অ্যারাউন্ড 35 কোটির মতো, 350 মিলিয়ন, এক্স্যাক্টলি 340 মিলিয়ন প্যারামিটার। এই দুইটা মডেল বিকেম ভেরি ভেরি পপুলার। কেন তারা পপুলার হয়েছিল? তারা পপুলার হয়েছিল বিকজ বার্ট মডেল একটা বেঞ্চমার্কিং টাস্কে কোন স্পেশালি ডিজাইন মডেলগুলোর চেয়ে বেটার পারফর্ম করতো। একটা জেনারিক মডেল, জেনারেল মডেল যেটাকে জেনারেলি ল্যাঙ্গুয়েজ লার্ন করানো হচ্ছে, সেই মডেলটা স্পেশালি ডিজাইন মডেলগুলোর চেয়ে, স্পেসিফিক্যালি ডিজাইন মডেলগুলোর চেয়ে বেটার পারফর্ম করছিল। টোটাল অ্যারাউন্ড 11টা টাস্ক। এই যে 11টা টাস্ক, এদের একটা কম্বাইন্ড নেমটা হচ্ছে গ্লু টাস্কস। গ্লু ওয়াজ আ ভেরি পপুলার বেঞ্চমার্কিং আন্ডারস্ট্যান্ডিং সর্ট অফ টাস্ক। সো বার্ট মডেল became popular because of this, যে গ্লুতে তারা সবগুলো মডেলকে সিগনিফিকেন্টলি একটা ডিফারেন্স নিয়ে হারাইছে। আমরা এখন বার্টের একটু ইন্টারনাল স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। আমরা দুইটা জিনিস দেখার চেষ্টা করব বার্টে। তোমরা আমাকে একটু বলো যে এর মধ্যে কোনটা আমরা গত ক্লাসে দেখছি কিনা, কারণ আমার মাথায় অনেক সময় খেয়াল থাকে। প্রথমটা হচ্ছে why was Bart so good? Bart was so good because how Bart was trained. সো আমরা বার্টের ট্রেনিং প্রসিডিউরটা একটু বোঝার চেষ্টা করব। যে কোনো মেশিন লার্নিং মডেল আমাদের ট্রেন করতে হয়। তোমরা এর আগেও মাল্টিপল টাইমস এই জিনিসটা ফেস করে আসছো। বার্টও একটা মডেল, ইটস আ ল্যাঙ্গুয়েজ মডেল, এনকোডার ল্যাঙ্গুয়েজ মডেল। সো ওকেও আমার ট্রেন করাইতে হবে। সো ট্রেনিং এ এমন কি মানে আমরা না মানে সায়েন্টিস্টরা করছিলেন যেটা বার্টকে এই পাওয়ারটা দিছিল। দ্যাটস দ্য ফার্স্ট থিং উই আর গোইং টু সি। দ্বিতীয় যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হোয়াট সর্ট অফ টাস্কস ক্যান বার্ট ডু। কি কি ধরনের কাজ বার্ট ভালো করতে পারে, অনেক অনেক ভালো করতে পারে, সেগুলো আমরা দেখবো। 3 নাম্বার যে জিনিসটা এই দুটার পর, সেটা হচ্ছে এগেইন যে কোনো মডেলই যখন আমরা পড়ি আমরা কি বলছিলাম, সেই মডেলের লিমিটেশন নিয়েও আমরা আলাপ করবো। সো বার্টের কিছু লিমিটেশন নিয়েও আমরা আলাপ করবো। ওকে, এই তিনটা জিনিস আমরা আজকে কভার করবো। আমাদের সিলেবাস এখানেই শেষ, তারপর আমাদের কুইজ। ওকে, সো ফার্স্ট থিং, হাউ ওয়াজ বার্ট ট্রেন? বার্টের আর্কিটেকচারটা আমি তোমাদের বলেছি, 12টা এনকোডার লেয়ার। আমরা শুধু বেসটা নিয়ে আলাপ করি কারণ বেস আর লার্জের ওই আর্কিটেকচারাল ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। 12টা এনকোডার লেয়ার এবং প্রত্যেকটা লেয়ারে 12টা করে অ্যাটেনশন হেড। চমৎকার, 110 মিলিয়ন প্যারামিটার। নাও 110 মিলিয়ন প্যারামিটার ইজ নট আ স্মল নাম্বার। সো এই পরিমাণ প্যারামিটার ট্রেন করতে উই নিড আ লট অফ ডেটা এন্ড উই নিড আ লট অফ হার্ডওয়্যার। মনে রাখবা এটা আমরা 2018-19 সালের কথা বলতেছি। তখনকার সময় লট অফ হার্ডওয়্যার হচ্ছে লেটস সে এনভিডিয়া টাইটানিক্স জিপিইউস বা যদি কনজিউমার লেভেলে চিন্তা করি 20 সিরিজ, আমাদের RTX 20 সিরিজের জিপিইউস। আমি প্রিটি শিওর এখানে কারোরই এখন আর 20 সিরিজ জিপিইউ সম্ভবত নাই। কারো আছে 20 সিরিজ জিপিইউ? আচ্ছা, একজনের। আমি দুঃখিত তোমার জন্য, না আর নট। 20 সিরিজ জিপিইউস আর স্টিল প্রিটি গুড। সো 20 সিরিজ জিপিইউস ওয়্যার দ্য স্টেট অফ দ্য আর্ট ব্যাক দেন। সো এই পরিমাণ ডেটা ব্যবহার বা এই পরিমাণ প্যারামিটারকে আমরা ট্রেন করাইতে চাই, হোয়াট সর্ট অফ ডেটা ডু উই নিড এবং কি টাস্ক দিয়ে আমি মডেলটাকে ট্রেন করাবো। সো দ্য ফার্স্ট স্টেপ অফ ট্রেনিং আ বার্ট মডেল, গত ক্লাসে যেটা বলছিলাম, মেক ইট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম। কি কি টাস্ক দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করছিলাম, ওকে মনে আছে? আসো শেয়ার করো, কি কি টাস্ক দিয়ে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য সবচেয়ে ভালো টাস্ক কোনটা? বারবার বলছি আমি, শূন্যস্থান পূরণ, ক্লোজ টেস্ট বলে বিভিন্ন জায়গায়। এইটাকে বার্টের সায়েন্টিস্টরা নাম দিয়েছিলেন মাস্কড ল্যাঙ্গুয়েজ মডেলিং অর MLM। এই নামটা মনে রাখো, এই জিনিসটা খুবই পপুলার। আজকালকার যুগে যত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে এদেরকে MLM দিয়ে ট্রেন করে না, এদেরকে ট্রেন করে কজাল ল্যাঙ্গুয়েজ মডেলিং দিয়ে, CLM, যেখানে হচ্ছে আমি তাকে 5টা শব্দ দিলে 6 নম্বর শব্দ তার প্রেডিক্ট করতে হয়। বার্টের সায়েন্টিস্টরা একটু ভিন্নভাবে এটাকে ট্রেন করাইছিলেন। বার্টের সায়েন্টিস্টরা বলছিলেন, কি বলছিলেন, আমার কাছে যদি 200টা শব্দ থাকে, 200টা শব্দের মধ্যে 15% অফ দ্য র্যান্ডম টোকেনস, আমরা শব্দ বলতে টোকেন বলতেছিলাম, মনে আছে গত ক্লাসে বলছি, আমার কাছে যদি 200টা টোকেন থাকে ট্রেনিং ডেটাতে, তার মধ্যে 15% অফ দ্য টোকেন উইল বি আইডেন্টিফাইড অ্যাজ মাস্কস। সোজা কথা, ঢেকে দিব শব্দগুলোকে, 30টা ওয়ার্ডকে আমি ঢেকে দিব। এই 30টা ওয়ার্ডকে ঢেকে দেওয়ার কারণে মডেলটার চান্স থাকে মাস্ক টোকেনটায় ওভারফিট করে যাওয়ার। কারণ কি,
তোমার কাছে যখন 200টা টোকেন আছে, সেই 200টা টোকেনের মধ্যে 30টা টোকেনে যদি মাস্ক হয়, আর বাকি সবাই মিলে যদি 170টা হয়, 30 ইজ ডমিনেটিং। সো মডেলটা হচ্ছে মাস্কের দিকে ওভারফিট করা শুরু করে। সো এটা যেন না করে, ওই 30টার মধ্যে 24টাকে মাস্ক রেখে বাকি 6টার মধ্যে 3টাকে, which is 10% of the 15%, বাকি 3টাকে মাস্ক না করেই বলা হয় মাস্ক করছি। অ্যাকচুয়াল শব্দটা রেখে দিয়েই মডেলকে জাস্ট কনফিউজ করার জন্য, যেন ওভারফিট না করে, মডেলকে বলা যে মাস্ক করছি কিন্তু আসলে মাস্ক করিনি। আর বাকি যে 3টা রয়ে গেছে, সেই 3টাকে অন্য টোকেন দিয়ে, মাস্ক ব্যতীত অন্য কোনো টোকেন দিয়ে মাস্ক করে দেয়, সোজা কথা শব্দটাকে চেঞ্জ করে দেয় ওভারফিট ঠেকানোর জন্য। এই সেটআপটা দিয়ে ওরা মডেলটাকে শূন্যস্থান পূরণ করতে শিখাইছে। রিমেম্বার, শূন্যস্থান পূরণ যখন আমি করতে পারি, তখন আমরা মিকোলভের ক্ষেত্রেও দেখছি, এর পরবর্তী কাজেও দেখছি, যখন একটা মডেল ভালো মতো শূন্যস্থান পূরণ করতে পারে, হোয়াট ডাজ ইট লার্ন? ইট লার্নস দ্য সিম্যান্টিক্স অফ দ্য ওয়ার্ড। ইট অলসো লার্নস বাক্যের কোথায় শব্দটাকে বসাইলে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। সো সেন্টেন্স লেভেলে টোকেন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এমএলএম ইজ আ ভেরি গুড টাস্ক। বাট রিমেম্বার, বার্ড অলসো ওয়ান্টেড টু লার্ন কিভাবে বাক্যের পরে বাক্য বসে। So there was the second task that is called NSP or next sentence prediction. সেখানে তাকে দুইটা সেন্টেন্স দেয়া হতো, সেন্টেন্স A এবং সেন্টেন্স B, এবং তাকে 50% অফ দ্য টাইম অ্যাকচুয়াল পরপর শব্দ বাক্য যুগল দেয়া হতো, আর 50% অফ দ্য টাইম র্যান্ডম বাক্য যুগল দেয়া হতো। ওকে বলা হতো যে প্রেডিক্ট করো কোনটা অ্যাকচুয়াল বাক্য যুগল, কোনটা অ্যাকচুয়াল বাক্য যুগল না। এটাকে আমরা বলতেছি নেক্সট সেন্টেন্স প্রেডিকশন অর NSP. Both of these tasks are semi-supervised tasks. Why semi-supervised? কারণ কোনো গোল্ড স্ট্যান্ডার্ড অ্যানোটেশন নাই। সুপারভাইজড টাস্কে যখন একজন হিউম্যান বসে বসে টাস্ক অ্যাসাইন করে, পজ ট্যাগিং বলো, নেম এন্টিটি রিকগনিশন বলো, যাই বলো, দ্যাটস এ সুপারভাইজড টাস্ক। এইখানে কোনো হিউম্যান বসে বসে অ্যানোটেট করে নাই, র্যান্ডমলি 15% পিক করে তার মধ্যে র্যান্ডমলি 80% মাস্ক করা, কমপ্লিট automated process. That's why it's called a semi supervised task. এই যে দুইটা টাস্ক দিয়ে আমি সেমি সুপারভিশনটা করলাম, এই ওভারঅল প্রসেসটাকে আমরা কি নাম দিছিলাম? আমরা নাম দিছিলাম প্রি ট্রেনিং। প্রি ট্রেনিং ফেজে আমরা মডেলটাকে ল্যাঙ্গুয়েজ শেখানোর চেষ্টা করতেছি। ওকে, যখন মডেলটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবে, আমরা গত ক্লাসে বলছি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলা মডেলের জন্য ডাউনস্ট্রিম টাস্ক করা সহজ। তারপর সেকেন্ড স্টেপে আমরা চলে যাব আমাদের ডাউনস্ট্রিম টাস্কে। ডাউনস্ট্রিম টাস্কের জন্য আমরা বেসিক্যালি বার্টের উপরে একটা ক্লাসিফায়ার অ্যাড করে দিতে পারি, এবং এই ক্লাসিফায়ারটাকে আমরা লার্ন করার চেষ্টা করি। সো বার্ট ক্যান বি ইউজড ইন মাল্টিপল ওয়েজ। এই যে এখন আমরা সেকেন্ড স্টেপে আসলাম, হাউ ক্যান উই ইউজ বার্ট? বার্টকে ফিচার এক্সট্রাক্টর হিসেবে ব্যবহার করা যায়। ফিচার এক্সট্রাক্টর মানে কি? ফিচার এক্সট্রাক্টর মানে হচ্ছে টোকেনের ভেক্টর ক্রিয়েট করা, ফিচার তৈরি করা। ফিচার এক্সট্রাক্টর মানে হচ্ছে একটা ডেটা ফিচার বের করে নিয়ে আসা। সেই ডেটাটা যখন একটা ল্যাঙ্গুয়েজ ডেটা হয়, বেসিক্যালি জাস্ট ওয়ার্ডকে ভেক্টরে কনভার্ট হবে। ওয়ার্ড এমবেডিং ইজ এ ফিচার এক্সট্রাকশন টাস্ক। সো বার্ট ক্যান ওয়ার্ক অ্যাজ আ ডাইনামিক ফিচার এক্সট্রাক্টর। ওর ব্যবহারের উপরে বেস করে, কনটেক্সটের উপর বেস করে হচ্ছে প্রত্যেকটা টোকেনের ফিচার ভেক্টর তৈরি করে দিতে পারে। সো বার্টকে উই ক্যান ইউজ অ্যাজ এ ফিচার এক্সট্রাক্টর মডেল। বার্ট ক্যান বি ইউজড অ্যাজ আ ক্লাসিফায়ার মডেল। ওর একটা স্পেশাল টোকেন আছে, সিএলএস টোকেন, একটু পরে আসতেছি ওটাতে। ওই টোকেনের উপরে জাস্ট একটা ক্লাসিফায়ার লেয়ার বসায় আমি হচ্ছে বার্টকে দিয়ে ক্লাসিফিকেশন করাইতে পারি। এরকম মাল্টিপল ব্যবহার আছে, আমরা আসতেছি। সো এই কাজগুলো যখন করি, সেই স্টেপটাকে আমরা কি বলি? সেই স্টেপটাকে আমরা বলি ফাইন টিউনিং স্টেপ। ফাইন টিউনিং স্টেপ ইজ আ সুপারভাইজড স্টেপ। ফাইন টিউনিং এ আমরা যে ডেটা ব্যবহার করি সেইগুলো হচ্ছে সুপারভাইজড ডেটা। ফর এক্সাম্পল, এখানে আমরা বার্ট মডেলের উপর একটা ক্লাসিফায়ার লেয়ার বসাই আমরা হচ্ছে শেখার চেষ্টা করব কোন ইমেলটা স্প্যাম, কোন ইমেলটা স্প্যাম না। ওকে, সো বার্ট ক্যান function as a feature extractor, dynamic feature extractor. BART can act as a classifier. So বিভিন্ন ভাবে BART আমরা ব্যবহার করতে পারি। এখন BART কে আমরা যখন গ্লু টাস্কে ব্যবহার করছি, BART এর স্ট্রাকচারটা যেরকম ছিল যে ওকে প্রি ট্রেনিং করাইতে হবে দুইটা টাস্কের উপর। সো BART এর ওই দুইটা টাস্কের মধ্যে সেকেন্ড যে টাস্কটা, সেইটা হ্যান্ডেল করার জন্য BART কে ইনপুট হিসেবে দুইটা সেন্টেন্স দিতে হতো। কারণ এনএসপি তে আমি দুইটা সেন্টেন্স দিয়েই তো আমরা জাজ করতাম যে এরা কি বাক্য যুগল নাকি বাক্য যুগল না, রাইট? সেন্টেন্স এ আর সেন্টেন্স বি। সো বার্ট মডেলটাকে যদি আমরা জুমড আউট একটা সিচুয়েশন থেকে দেখি,
যে ওর মধ্যে হ্যাঁ যে একটা এনকোডার দুইটা এনকোডার আপ আনটিল 12টা এনকোডার লেয়ারের মধ্যে আছে, বাট আমরা হচ্ছে জুমড আউট সিচুয়েশন থেকে দেখব। সো জুমড আউট সিচুয়েশন থেকে বার্ডকে আমার দুইটা সেন্টেন্স পাস করতে পারতে হয়। প্রথম সেন্টেন্সটাকে লেটস কল ইট সেন্টেন্স এ, দ্বিতীয় সেন্টেন্সকে লেটস কল ইট সেন্টেন্স বি। সেন্টেন্স এ যেখানে শুরু হচ্ছে এবং সেন্টেন্স বি যেখানে সেন্টেন্স এ যেখানে শেষ হচ্ছে এবং সেন্টেন্স বি যেখানে শুরু হচ্ছে, সেখানে উই নিড আ স্পেশাল টোকেন টু আইডেন্টিফাই যে দিস ইজ আ সেন্টেন্স ব্রেক পয়েন্ট। এই টোকেনটাকে আমরা বলবো সেপারেটর টোকেন। সো বার্ডের ইনপুট হিসেবে আমরা দুইটা সেন্টেন্স পাঠাইতে চাই, সেন্টেন্স এ পাঠাইতে চাই এবং সেন্টেন্স বি পাঠাইতে চাই। সেন্টেন্স এ টোকেন এ থেকে টোকেন এন পর্যন্ত পাঠাবো, সেন্টেন্স বি টোকেন 1 থেকে টোকেন এম পর্যন্ত পাঠাবো। দুইটার মাঝখানে সেপ বলে একটা টোকেন আমি অ্যাড করে দিব, দ্যাট উইল আইডেন্টিফাই দ্য সেপারেশন বিটুইন টু সেন্টেন্সেস। ওকে, আর সেন্টেন্স 1 যেখানে শুরু হচ্ছে তার আগে আমি একটা টোকেন রাখবো, সেই টোকেনটার নাম হচ্ছে সিএলএস টোকেন, দ্যাট ইজ কল্ড আ ক্লাসিফায়ার ক্লাসিফিকেশন টোকেন। এই টোকেনটা হচ্ছে ইটস এ ক্যাচ অল টোকেন। ক্যাচ অল টোকেন মানে হলো এই যে পুরো সিকোয়েন্সটা এখানে দেয়া হচ্ছে, এই সিকোয়েন্সের সামারি এই টোকেনে সেভ করা হয়। নরমালি আমরা যখন এনকোডার ডিকোডার মডেল ব্যবহার করি, এনকোডার ডিকোডার মডেলে আমাদের কনটেক্সট ভেক্টরটা ক্যাপচারস দা ইনফরমেশন অফ দা এন্টায়ার এনকোডার সিকোয়েন্স। এই ক্ষেত্রে সিএলএস টোকেনটা হচ্ছে সেই পারপাসটা সার্ভ করে। ইট ক্যাপচারস দা সামারি অফ দা এন্টায়ার ইনপুট সিকোয়েন্স। গেল। সো টোকেনগুলো বোঝা গেছে কি কি টোকেন থাকে ইনপুটে। সেপারেটর টোকেনের কাজ হচ্ছে সেন্টেন্স এ আর সেন্টেন্স বি কে আলাদা করা। নরমালি কিন্তু রিমেম্বার আমরা যখন এনকোডার ডিকোডার নিয়ে কাজ করছি একটা সেন্টেন্সই ইনপুট দিতাম। বার্টে কেন আমার দুইটা সেন্টেন্স ইনপুট দিতে হচ্ছে? বিকজ বার্টের যে সেকেন্ড প্রি ট্রেনিং টাস্ক ওটা ছিল ডুয়াল সেন্টেন্স টাস্ক, এই কারণে ইনপুট হিসেবে দুইটা সেন্টেন্স পাঠাইতে হচ্ছিল। এটা আমাদের ইন ফিউচার হেল্প করবে, এটা জাস্ট র্যান্ডমলি করা হয়নি, এটা ইন ফিউচার হেল্প করবে দেখে এটা করা হয়েছে। সো সেন্টেন্স এ এবং সেন্টেন্স বি দুইটা সেন্টেন্স পাস যেহেতু করতে হচ্ছে, আমার দুই সেন্টেন্সের সেপারেটরের জন্য একটা স্পেসিফিক নতুন টোকেন, একটা সর্ট অফ ডামি টোকেন বলবো না, একটা স্পেশালাইজড টোকেন ইন্ট্রোডিউস করতে হচ্ছে, দ্যাটস দ্য সেপ টোকেন, সেপারেটর টোকেন। আর একদম শুরুতে সেন্টেন্স এর শুরুতে আমার হচ্ছে একটা সিএলএস টোকেন রাখছি, দ্যাটস দ্য ক্যাচ অল টোকেন। হচ্ছে ওই ইনপুট সিকোয়েন্সের ইনফরমেশন পুরোটা ক্যাচ করে রাখতে পারে। জিসটা আচ্ছা, ভালো কথা। এখন আমরা একটু গ্লু টাস্কগুলোর দিকে তাকাই, যে টাস্কগুলোতে বার্ড ডিড প্রিটি ওয়েল। গ্লু টাস্কে 4 ধরনের টাস্ক ছিল, 4 রকম টাস্ক। তার মধ্যে 2 ধরনের টাস্ক হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স টাস্ক, 2 ধরনের টাস্ক হচ্ছে ডাবল সেন্টেন্স টাস্ক। অর্থাৎ কিছু কিছু টাস্ক ছিল যেখানে একটা সেন্টেন্স ইনপুট দিব, কিছু একটা আউটপুট বের করব। কিছু কিছু টাস্ক ছিল দুইটা সেন্টেন্স ইনপুট দিব, তাদের মধ্যকার রিলেশনশিপ কোনোভাবে আমি কিছু একটা করার চেষ্টা করব। আমি একটু টাস্কগুলো ডিফাইন করি, প্রত্যেকটা থেকে একটা করে কেস আমি তোমাদের বলি যে কোন টাস্কটা কিরকম। সিঙ্গেল সেন্টেন্স টাস্ক ছিল দুইটা, মানে 2 রকম। ডাবল সেন্টেন্স টাস্ক ছিল 2 রকম। আচ্ছা, সো সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল আউটপুট টাস্ক মানে ইনপুটে হচ্ছে একটা সিঙ্গেল সেন্টেন্স দিব, আউটপুটে হচ্ছে একটা সিঙ্গেল আউটপুট বের করব। এক্সাম্পল সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন। একটা সেন্টেন্স আমি ইনপুট দিব, সেখানে ধরো 10-12টা শব্দ আছে, আউটপুট হবে একটা সিঙ্গেল নাম্বার। লাইক এটা কি পজিটিভ সেন্টিমেন্ট নাকি এটা নেগেটিভ সেন্টিমেন্ট, ভেরি পজিটিভ ভেরি নেগেটিভ, নিউট্রাল, এরকম কিছু একটা সিঙ্গেল আউটপুট বের হবে। লেটস কল ইট সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট টাস্ক। ওকে, সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল আউটপুট টাস্ক। সিঙ্গেল সেন্টেন্স মাল্টিপল আউটপুট টাস্ক। এক্সাম্পল পোস্টেড। ইনপুটে আমি সিঙ্গেল ইনপুট দিব, আউটপুটে যতগুলো শব্দ ইনপুট দিছি প্রত্যেকটার জন্য একটা করে ক্লাসিফিকেশন হবে। 36 ক্লাসের মধ্যে কোন একটা ক্লাস। লেটস কল ইট সিঙ্গেল সেন্টেন্স মাল্টি আউটপুট টাস্ক। তো সিঙ্গেল সেন্টেন্সের 2 রকম আউটপুট আমি বুঝছি, দুইটা एग्जांपल ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে। চলো, দেন কামস টু সেন্টেন্স ডাবল সেন্টেন্স সিঙ্গেল আউটপুট টাস্ক। আমাকে দুইটা সেন্টেন্স ইনপুট দেয়া হবে, একটা সিঙ্গেল আউটপুট আমার বের হবে, ইয়েস নো ভেরি গুড টাইপ আউটপুট। एग्जांपल ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনফারেন্স। আমি তাকে দুইটা সেন্টেন্স দিব, আমাকে বলতে হবে দ্বিতীয় সেন্টেন্স প্রথম সেন্টেন্সের সাথে এগ্রি করে নাকি ডিসএগ্রি করে নাকি কোনো কানেকশন নাই। এটাকে আমরা বলি আইদার সে হচ্ছে এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনফারেন্স বলে, আইদার সে হচ্ছে আমাকে এনটেইল করতেছে, সেন্টেন্স বি এনটেইলস সেন্টেন্স এ, অথবা সেন্টেন্স বি কন্ট্রাডিক্টস সেন্টেন্স এ, অর সেন্টেন্স বি আর সেন্টেন্সের মধ্যে কোনো কানেকশন নাই, দে আর ডিসজয়েন্টেড সেট অফ সেন্টেন্সেস।
এটা হচ্ছে ডুয়াল সেন্টেন্স অর টু সেন্টেন্স সিঙ্গেল আউটপুট টাস্ক। আর ডুয়াল সেন্টেন্স মাল্টি আউটপুট টাস্ক কোনটা? এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন কিউএ। আমরা সবাই কোনো না কোনো সময় রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন অ্যান্সার করে আসছি না? আমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে পলাশির যুদ্ধ নিয়ে, আমাকে কোশ্চেন করা হচ্ছে পলাশির যুদ্ধে ইংরেজদের কমান্ডার কে ছিলেন। তুমি কি করবা? রিডিং কম্প্রিহেনশন থেকে খুঁজে বের করবা, কি বের হবে? লর্ড ক্লাইভ। সো রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন অ্যান্সার এটাতে কিরকম থাকে? আমাকে সেন্টেন্স এ তে একটা কোশ্চেন দেওয়া হয়, সেন্টেন্স বি তে পুরো রিডিং কম্প্রিহেনশনটা দেওয়া হয়। আমার টার্গেট হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের টোকেনগুলো ঢুকছে না, কোন টোকেনটা থেকে অ্যান্সার শুরু হয়েছে, কোন টোকেনে অ্যান্সার শেষ হয়েছে, এইটা বাইর করা। অর্থাৎ আউটপুটগুলো হবে টোকেন 1 অ্যান্সারের ভিতরে না, টোকেন 2 অ্যান্সারের ভিতরে না, টোকেন 67 অ্যান্সারের ভিতরে ইয়েস, 68 অ্যান্সারের ভিতরে ইয়েস, 69 অ্যান্সারের ভিতরে ইয়েস, 70 অ্যান্সারের ভিতরে নো। সো এরকম একটা আউটপুট, অনেকটা পস্ট্যাগের মতোই। পস্ট্যাগের মধ্যে টোকেন লেভেল আউটপুট, জাস্ট ইনপুটটা হচ্ছে এখন টু সেন্টেন্স। এই চারটা টাস্ক কি আমরা বুঝতে পারছি? কোন চারটা টাস্কের জন্য বার্ড প্রথম নিজেকে প্রমাণ করতে পারছিল? সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল সেন্টেন্স মাল্টি আউটপুট, সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল আউটপুটের এক্সাম্পল সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন, সিঙ্গেল সেন্টেন্স মাল্টি আউটপুট পস্ট্যাগ, সিঙ্গেল ডুয়াল সেন্টেন্স সিঙ্গেল আউটপুট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনফারেন্স, ডুয়াল সেন্টেন্স মাল্টি আউটপুট রিডিং কম্প্রিহেনশন কিউএ। প্রত্যেকটার নাম আছে, স্পেসিফিক নাম আছে এই টাস্কগুলোর, আমরা নামগুলো দেখব। সো লেটস লুক এট কোন ডিকোডার মডেল। কোশ্চেন অ্যান্সারটা এক্স্যাক্টলি দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। সেটা হচ্ছে ডিকোডার মডেল ওয়ার্কস অ্যাজ দ্য জেনারেটর, রাইট? ডিকোডার মডেলের কাজ হচ্ছে জেনারেট করা। তো যখনই আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে চিন্তা করি, তখনই আমার মাথায় চিন্তা আসে যে উই নিড টু জেনারেট দ্য অ্যান্সার, রাইট? আমাকে একটা কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেনের অ্যান্সার জেনারেট করতে পারতে হবে। বাট দিস কোশ্চেন অ্যান্সারিং টাস্ক ইজ স্লাইটলি ডিফারেন্ট। আমাকে জেনারেট করতে হবে, আমাকে জাস্ট টোকেনগুলো সিলেক্ট করতে হবে যে এই টোকেনটা অ্যান্সারের ভেতরে কি বাইরে, ফ্রম আ অলরেডি ডিফাইন্ড রিডিং কম্প্রিহেনশন। হ্যাঁ, কাজে ইটস আ ক্লাসিফিকেশন টাস্ক যে এই টোকেনটা অ্যান্সারের অংশ কি অংশ না, এইটা। এই কারণে এখানে কোনো জেনারেশন টাস্ক নেই। বার্ড ক্যান নট ডু জেনারেশন। মনে রাখবা, যখনই কোনো জেনারেশন টাস্ক নিয়ে তোমরা থিসিস করতে নামবা বা কিছু করতে নামবা, ইউ ক্যানট ইউজ বার্ড। বার্ড জেনারেশন জেনারেটরের জন্য প্রযোজ্য না। ওকে, মনে থাকবে? তখন তোমাদের ডিকোডার মডেলের দিকে যেতে হবে, লাইক সাম সর্ট অফ llama or GPT or this sort of things. Bard cannot do generation well. Okay, so let's look at all these four আমরা এটাকে বলি কনফিগারেশন রুল। এই চারটা কনফিগারেশনের দিকে একটু তাকাই। এই কনফিগারেশনটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল আউটকাম কনফিগারেশন। আমরা সিএলএস টোকেন থাকবে, তারপরে আমার সেন্টেন্স এ টাস্ক 1 টোকেন 1 টোকেন 2 আপার টোকেন n থাকবে, তারপর একটা সেপারেটর যেটা, তারপর থেকে এভরিথিং আমি প্যাড করে দিব। প্যাড করে দিছি দেখে এখানে এটা দেখানো হয় নাই, বাট সবগুলো আমি প্যাড করে দিব। সেন্টেন্স বি তে কিছু থাকবে না, সেন্টেন্স বি প্যাড। আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিএলএস টোকেন বরাবর যে লেভেলটা বের হবে, সেই লেভেলটাকে আমি একটা ক্লাসিফায়ারের কাছে পাস করে দিব। এগুলো সব কিন্তু ভেক্টর। হ্যাঁ, সো এখান থেকে যে ভেক্টরটা বের হবে, সেই ভেক্টরটাকে আমরা ক্লাসিফায়ারের কাছে পাস করে দিব। সেই ক্লাসিফায়ারটা ফাইন টিউনিং এর প্রসেসে শিখে নিবে যে এই সিএলএস ভেক্টরটা দেখতে কেমন হইলে কোন ক্লাসে এটাকে ফেলা যায়। এটা কি পজিটিভ সেন্টিমেন্টে ফেলবো, নেগেটিভ সেন্টিমেন্টে ফেলবো, অর নিউট্রাল সেন্টিমেন্টে ফেলবো, এরকম কিছু। দ্যাটস আওয়ার single sentence single output task, the easiest sort of BART tasks. For example, Stanford Sentiment Tree Bank or SST2, এখানে নাম লেখা আছে। হ্যাঁ, SST2 এরকম টাস্কের জন্য BART ওয়ার্ক ওয়ান্ডারফুলি ওয়েল। খুবই সিম্পল সেটআপ। আচ্ছা, দ্বিতীয় সেটআপ হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স মাল্টি আউটপুট টাস্ক। আমাকে একটা সেন্টেন্স দেওয়া হবে, প্রত্যেকটা টোকেনের জন্য আমার কিছু একটা ক্লাসিফিকেশন করতে হবে। সো এগেইন ইনপুট লুকস এক্স্যাক্টলি দ্য সেম। দেখো, সিএলএস টোকেন, সেন্টেন্স এ টোকেন 1 টোকেন 2 আপার টোকেন n, তারপরে সবকিছু প্যাডেড, সেটা দেখানো হয় নাই। আউটপুটটাও লুকস এক্স্যাক্টলি দ্য সেম, বাট তীর চিহ্নগুলো সিএলএস থেকে বের না হয়ে তীর চিহ্নগুলো বের হইছে পার্ট টোকেন বেসিসে। আরএনএনও কিন্তু আমাদের পার্ট টোকেন বেসিসে আউটপুটগুলো বের হইতো, এখানেও পার্ট টোকেন বেসিসে আউটপুটগুলো বের হইছে। এই প্রত্যেকটা এগেইন এই যে এখানে সি টি1 টি2 এগুলো সবই কিন্তু ভেক্টর। অর্থাৎ তখন আমার প্রত্যেকটা টোকেনের উপর একটা করে ক্লাসিফায়ার বসাইতে হবে। টোকেন 1 এর জন্য একটা ক্লাসিফায়ার, টোকেন 2 এর জন্য একটা ক্লাসিফায়ার, প্রত্যেকটা টোকেনের জন্য একটা করে ক্লাসিফায়ার থাকবে। সে ডিসাইড করবে এই টোকেনটা কোন পস্ট্যাগ পাইছে। ফর এক্সাম্পল, স্কোয়াডে পস্ট্যাগিং ছিল না, স্কোয়াডে ছিল নেমড এন্টিটি রিকগনিশন অর এনইআর।
অর্থাৎ প্রত্যেকটা টোকেন নামের ভেতরে নাকি নামের বাইরে ওই ক্লাসিফিকেশনটা করা। আমরা এনইআর এর ডেফিনিশন পড়ছি না এর আগে, নেম আইডেন্টিটি রিকগনিশন। স্যার আমাদের এই একটা ওয়ার্ড মডেল কি আমাদের সবগুলো জিআইডি টাস্ক করতে পারবে? আর একটু জোরে স্যার। একটা মডেল কি আমরা সবগুলো জিআইডি টাস্ক করতে পারবে? জিআইডি টাস্ক বলতে আমি যে আমাদের সিঙ্গেল ইন সিঙ্গেল আউট অফ সিঙ্গেল ইন মাল্টিপল একটা সিঙ্গেল মডেল সব পারে। দ্যাটস দ্য ম্যাজিক অফ বার্ড, যে ইফ ইউ ক্যান মেক আ ল্যাঙ্গুয়েজ মডেল লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, ইট ক্যান ডু আ বাঞ্চ অফ সেট অফ টাস্কস, যেটার জন্য আগে স্পেসিফিক মডেল লাগতো। আগে এনইআর এর জন্য আমার স্পেসিফিক্যালি ডিজাইন মডেল লাগতো, এসএসসি এর জন্য কমপ্লিটলি ডিফারেন্ট একটা আলাদা স্পেসিফিক্যালি ডিজাইন মডেল লাগতো। নাও বার্ড ক্যান ডু উইথ মিনিমাল অ্যামাউন্ট অফ ফাইন টিউনিং এনি অফ দিস। এটাই আমি তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি যে বার্ড পপুলার হওয়ার মেজর কারণ ছিল একটা সিঙ্গেল মডেল। দেখো এটা কোনো তফাৎ নেই অ্যাকচুয়ালি, দিস আর দ্য সেম ব্লু ব্লক, জাস্ট ফর ফাইন টিউনিং এই জায়গাটায় যে আউটপুটের জায়গাটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, 3 নাম্বার কনফিগারেশন, ডুয়াল সেন্টেন্স সিঙ্গেল আউটপুট টাস্ক। এনএলআই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইনফারেন্স, যে এখানে এমএনএলআই বা এই ধরনের কিউএনএলআই, এই ধরনের কিউকিউপি, সোয়াগ এগুলো। সো ওকে এখন আমি ইনপুটে দুইটা সেন্টেন্স দিব, আমার সিএলএস টোকেন থাকবে, সেন্টেন্স এ থাকবে, সেপারেটর থাকবে, সেন্টেন্স বি থাকবে। আমি শুধু সিএলএস বরাবর যে আউটপুটটা বেরোবে ওইটাকে আমি একটা ক্লাসিফায়ারের কাছে পাঠাবো, ওই ক্লাসিফায়ার শিখে নেবে দুই সেন্টেন্স, ইনপুট দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেশনশিপটা কেমন। একদম এই জিনিসটাই জাস্ট এখানে প্যাডিং না পাঠায় আমি যদি সেন্টেন্স দুটো পাঠাইতাম, ইট শুড লার্ন দ্যাট। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে লাস্টে মেবি সবচেয়ে কমপ্লেক্স বাট ইটস স্টিল নট দ্যাট কমপ্লেক্স, ডুয়াল সেন্টেন্স মাল্টি আউটপুট টাস্ক। আমি সিএলএস এর জায়গায় থাকবে, সেন্টেন্স 1 এর জায়গায় আমি কোশ্চেনটাকে পাঠাবো, সেপারেটর যাবে, সেন্টেন্স 2 এর জায়গায় আমি রিডিং কম্প্রিহেনশন প্যারাগ্রাফটাকে পাঠাবো। আর এই সেন্টেন্স 2 বরাবর যে টোকেনগুলো বের হয় সেই টোকেনগুলো জাস্ট লাইক পজ, জাস্ট লাইক এনইআর আমাকে বলবে ইজ ইট ইনসাইড অর আউটসাইড। যদি এটা অ্যানসারের ভিতরে হয় এটা ইনসাইড দ্য অ্যানসার, আই টোকেন বাইর হবে, যদি এটা আউটসাইড দ্য অ্যানসার হয় ও টোকেন বাইর হবে। বোঝা গেছে সেটআপ চারটা? এই চারটা সেটআপের মধ্যে আমার মোটামুটি বার্ড যে কয়টা মডেলের জন্য ট্রেন ছিল, সরি টাস্কের জন্য ট্রেন ছিল, সেই সবগুলা টাস্ক কভার করে এবং প্রত্যেকটার জন্য বার্ড পারফর্ম মাচ বেটার কম্পেয়ার টু এনি আদার স্পেসিফিক্যালি ডিজাইন মডেলস। আমি 2019 সালের কথা বলতেছি, 2019 সাল ওয়াজ বার্ডস ইয়ার, এভরিওয়ান ওয়াজ ইউজিং বার্ড। সো তোমরা যখনই এই ধরনের কোনো টাস্ক ফেস করবা, চোখ বন্ধ করে বার্ডকে তোমার বেসলাইন হিসেবে ব্যবহার করতে পারো, নো ডাউট। বার্ড হ্যাজ ইটস ভ্যারিয়েশনস, বার্ডের রেগুলার বার্ড বেস কেস, বার্ড বেস আনকেস এগুলো তো আছেই। তারপরে বার্ডের বিভিন্ন অপটিমাইজেশন আসছে, রোবাস্ট বার্ড অর রবার্টা, অ্যাল বার্ড, এক্সেল বার্ড, বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আসছে। সো ইন ফিউচার তোমরা যখনই এনএলপি ক্লাসিফিকেশন নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করবা, ইউ ক্যান জাস্ট স্টার্ট উইথ এনি সর্ট অফ ভ্যারিয়েশন অফ বার্ড এন্ড ইট শুড ওয়ার্ক ডিসেন্টলি ওয়েল। ক্লিয়ার? সো বার্ডের ব্যবহার আমরা মোটামুটি বার্ডের ট্রেনিং আমরা কভার করে ফেললাম, যে কিভাবে বার্ডকে ট্রেন করা হয়েছিল, বার্ড কোন কোন কেসে আমাদের জন্য খুবই ইউজফুল সেটা আমরা কভার করতে পারলাম। এবার লাস্ট পার্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে বার্ডের কিছু ইস্যুস নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাই দ্য ওয়ে তোমরা যখন বাসায় এই স্লাইডটা পড়বে একটু স্লাইড শো মোডে পড়ো, কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে অ্যানিমেশন আছে এই ছবিগুলো ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, পরে দেখা যাবে যে বলতে স্যার এই ছবি দেখাইছিলাম ক্লাসে, এটা তো পাচ্ছি না, বাট এটা এখানেই আছে, এটা বোঝা যাচ্ছে। ধরো আমি একটু নীল স্যারকে একটা কল দিয়েছি, হ্যাঁ চলে আসার কথা না, তোমাদের কুইজের কোশ্চেন নেই। Yes, sir. At least 5. Sir, 5 years. ওকে কুইজ শুরু হওয়ার আগে দেখি আমি তাহলে কিছু কোশ্চেন করব। এগেইন তোমার স্পিড এবং তোমার নলেজের উপর ডিপেন্ড করতেছে। তুমি নলেজেবল বাট তুমি স্লো হইলে হবে না, হাত উঠাইতে একটু কুইক হাত উঠাইতে হবে। আগে হাত উঠে রাখলো, আগে হাত উঠে রাখলো। আচ্ছা, আমরা বার্ডের ইস্যুগুলো শোনা যাচ্ছে? ওকে, সো বার্ডের ইস্যুগুলো একটু দেখি। সো
যে কোনো মডেল, যেখানে মডেলগুলোর মধ্যে মাল্টিপল লেয়ার এক্সিস্ট করে, a major challenge of that is the explainability of that model. আমরা যখন থেকে এই ধরনের মডেলকে কমনলি কি নামে ডাকা হয় বলতো? যখন একটা মডেলে মাল্টিপল লেয়ার এক্সিস্ট করে, ইটস এ ডিপ লার্নিং মডেল। আমরা ডিপ লার্নিং বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছি গত অনেক বছর থেকে, রাইট? What is deep learning? When your learning model has multiple layers, and whenever there is multiple layers, there are multiple layers of abstraction. অ্যাবস্ট্রাকশন কোন জিনিসটা? ওই যে আমরা যখন নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাঠায় একটা ফিচারকে মাল্টিপল নোডের কাছে পাঠায় দেই, তখন প্রত্যেকটা নোড নোজ সামথিং অ্যাবাউট সামথিং ফ্রম দ্য প্রিভিয়াস লেয়ার। ফলাফল নলেজটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, কোথাও কনসেন্ট্রেটেড থাকে না। সো আমরা ট্র্যাক করতে পারি না যে নলেজটা আসলে কোন দিক দিয়ে পাস হচ্ছে। সো যখন উই হ্যাভ এ মডেল, যে মডেলের 12টা লেয়ার এবং প্রত্যেকটা লেয়ারে 12টা করে অ্যাটেনশন হেড, উই জাস্ট ডোন্ট নো which unit learns what. আমি এখানে জয়েন করছি 2022 এর জানুয়ারি মাসে। 2022 এ আমার একটা থিসিস গ্রুপ ছিল। ওরা বেসিক্যালি বিভিন্ন টেকনিক ব্যবহার করে, হিট ম্যাপ ব্যবহার করে ওরা দেখানোর চেষ্টা করছিল যে বার্ডের কোন লেয়ার এর কোন অ্যাটেনশন হেড আসলে কোন জিনিসটা ফোকাস করতে পারে। দেয়ার ইজ নো স্ট্রং প্যাটার্ন অনেস্টলি। এই প্যাটার্নটা আইডেন্টিফাই করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। সো দ্য ফার্স্ট প্রবলেম যেটা বার্ড আমাদের সামনে প্রেজেন্ট করছে যে ইটস হেভিলি নন আন্ডারস্ট্যান্ডেবল মডেলটা। এখন অবস্থা আরো খারাপ, টু বি অনেস্ট। লাইক এখন আমাদের মডেলগুলো এতই বড় যে ইটস ভেরি ডিফিকাল্ট টু নো যে ওয়াই। লাইক তোমরা যদি সোশ্যাল মিডিয়া ফলো করো, ইউ উইল সি লাইক চেইন অফ থট মডেল, হ্যান ত্যান এরকম বিভিন্ন নাম দেখবা। উই আর স্টিল ফার অ্যাওয়ে ফ্রম আন্ডারস্ট্যান্ডিং দ্য থট প্রসেস অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। কেউ আবার তর্ক করে যে ক্যান উই ইভেন কল ইট আ থট প্রসেস? লাইক ইজ ইট অ্যাকচুয়ালি থিংকিং অর ইজ ইট লাইক প্যারোটিং? প্যারোটিং মানে হচ্ছে যে মুখস্থ বলে দেয় আর কি, রিগার কি বলে, রিগার্ডেটিং অর সামথিং। সো বমি করে দেয়। সো দ্যাট সর্ট অফ প্রবলেম started before BART came in, but BART made it very clear যে look, whatever is happening, it's not that easy to decode. এটার একটা সহজ এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো। আমাদের একটা ডেটা সেট আছে, ডেটা সেটটার নাম হচ্ছে কর্নেল 2003 নেমড এন্টিটি রিকগনিশন টাস্ক। বেসিক্যালি প্রত্যেকটা ডেটা পয়েন্ট হচ্ছে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের নাম কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এই আইডেন্টিফিকেশনটা করা আছে। এ ভেরি বেসিক নেম এন্টিটি রিকগনিশন টাস্ক। তোমরা ল্যাবে তোমাদের এই ধরনের টাস্ক করতে দেওয়ার কথা। সো ইট ওয়াজ এ ভেরি পপুলার টাস্ক। সো হোয়াট সায়েন্টিস্ট ডিড, এই ডেটা সেটের উপর বার্ডটাকে চালাইলেন এবং চালানোর পর আমি তোমাদেরকে যে সেটআপটা ব্যাখ্যা করলাম যে এনএলআই কোন ধরনের সেটআপে পড়বে বলো তো? সরি, এনইআর কোন ধরনের সেটআপে পড়বে? কন এনএলএল 2003 এনইআর নামটাই এখানে লেখা আছে। সো এই কোশ্চেন করা মানে নাই এই সেটআপ। ঠিক আছে, যে আমি একটা সেন্টেন্স ইনপুট দিব, প্রত্যেকটা শব্দ নামের ভেতরে নাকি নামের বাইরে এই আইডেন্টিফিকেশনটা সে করবে। সিম্পল টাস্ক, রাইট? সো এই সিম্পল টাস্কটা সায়েন্টিস্টরা চালাইলেন। চালানোর পর তারা দেখলেন যে এইখান থেকে যে ভেক্টরগুলো বের হচ্ছে, এই ভেক্টরগুলো ব্যবহার করে যদি আমি ক্লাসিফিকেশন করি, আমার পারফরম্যান্স হচ্ছে ইফ আই এম নট রং 94.9% F1 স্কোর। আমাদের F1 স্কোর মনে আছে না? F1 স্কোর কি ছিল? ইটস হারমোনিক মিন অফ প্রিসিশন এন্ড রিকল, রাইট? সো আমরা যখন ওই লাস্ট 12তম লেয়ারে, যে 12 ছোট করে 12 লেখা আছে, 12তম লেয়ারের আউটপুটটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দ্য মডেল গেটস লাইক 94.9% F1 স্কোর, which is amazing. লাইক যে কোনো ধরনের ক্লাসিফিকেশন টাস্কের জন্য 94.9% ইজ চমৎকার। তার মানে 5.1% তোমার এরর আছে, কোন ধরনের এরর আছে, রাইট? চমৎকার। দ্যাটস হোয়াট উই নিডেড, দ্যাটস হোয়াট উই গট। বাট আমরা যদি একটু চেঞ্জ করে দিই জিনিসপত্র, আমরা যখন লাস্ট 12 নাম্বার লেয়ারটা ব্যবহার না করে আমি যদি 12টা লেয়ারকে, প্রত্যেকটা লেয়ারের তো একটা আউটপুট আছে। 1 নাম্বার এনকোডার লেয়ারের আউটপুট হচ্ছে 2 নাম্বার এনকোডার লেয়ারের ইনপুট হিসেবে কাজ করে, 2 এরটার আউটপুট 3 এরটার ইনপুট হিসেবে কাজ করে, এইভাবে বিল্ড আপ। এখন 1 এর আউটপুট 2 এর ভেতরে যায়, 2 এর আউটপুট 3 এর ভেতরে যায়। সো উই ক্যান এক্সপেক্ট 12 এর আউটপুটের ভেতরে নিচে সবগুলোরই কিছু না কিছু ইনফরমেশন তো গেছে। বাট এতটুকুতে ভরসা না করে আমি যদি প্রত্যেকটার আউটপুটকে বের করে নিয়ে এসে এলিমেন্ট ওয়াইজ যোগ করে দিতাম, তাইলে আমার পারফরম্যান্স হয়ে যেত 95.5%। 0.6% F1 স্কোর বেড়ে যেত। নাও 0.6% F1 স্কোর ইন সাম কেসেস মে বি নট সিগনিফিকেন্ট এনাফ।
তোমার পারফরমেন্স যখন 72 থেকে বাড়ায় 72.6 doesn't look that impressive, বাট যখন তোমার টোটাল এররই হচ্ছে 5.1%, সেটাকে কমায় যখন তুমি 4.5 এ নামানে, দ্যাটস আ ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। সো আমি 12 নম্বর লেয়ারের আউটপুট, যেটাতে আমি আশা করছিলাম 1 থেকে 11 সবগুলোর ইনফরমেশন থাকবে, তার চেয়ে আমি যদি প্রত্যেকটাকে আলাদা করে বের করে নিয়ে এসে কনক্রিট না, এলিমেন্ট ওয়াইজ যোগ করে ব্যবহার করতাম, সেইটা আমাকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট দেয় 0.6%, which I think is around কত 5% এর 0.6% কত হয়, like around 10% improvement, 11-12% improvement. That's a lot of, হ্যাঁ। তারপরে নিচের দিকে আমি যদি 12 নাম্বারটা ব্যবহার না করে 11 নাম্বারটা ব্যবহার করতাম, that one depends 12টার যোগফল 95.6%। ওকে, আমি যদি লাস্ট চারটাকে সাম করতাম 95.9%, আর আমি যদি চারটাকে অ্যাড না করে কনক্যাট করতাম, that gives us 96.1%. Now my error rate drops to 3.9%. The problem here is, how do I know which one to use? যখন আমার কাছে এরকম মাল্টিপল লেয়ার মডেল আছে, প্রত্যেকটা লেয়ার থেকে কিছু না কিছু ইনফরমেশন আমি বের করে নিয়ে আসতে পারি, how do I know which one to use? That was one of the challenges Bart faced. What's your solution? What would you have done? তুমি মিলে কি করতাম বলো দেখি, তুমি মিলে জাস্ট জান, এটা কোনো বোনাস পার্ট নাই, তুমি মিলে কি করতাম, কেউ একজন বলো না কি করতাম। লাস্টের চারটা কনক্রিট করতাম, আমি তোমাকে প্রমাণ দেখাতে পারবো যে লাস্টের চারটা কনক্রিট করলে পারফরম্যান্স ড্রপ করে। এটা জাস্ট একটা ডেটা সেটের জন্য এই অবস্থা, অন্য ডেটা সেটে এই সিচুয়েশন হোল্ড করার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। ট্রায়াল এন্ড এরর ক্যান বি অ্যান অপশন, বাট ট্রায়াল এন্ড এরর মানে কি? ট্রায়াল এন্ড এরর মানে হচ্ছে একই ডেটা সেটের উপর একটা মডেলকে বারবার রান করা, ডিফারেন্ট ডেটা সেটের উপরে বারবার ট্রায়াল রান করে কোন রকম প্যাটার্ন কখনো খুঁজে পাওয়া যায় না। সো দ্য সেফেস্ট অপশন ইজ, বলো, রাইট? Basically what he said. ব্যাপার হচ্ছে এইগুলো করা হয়েছে করে কোনো প্যাটার্ন এস্টাবলিশ করা যায় না, দ্যাটস দ্য প্রবলেম। সো দ্য সেফেস্ট অপশন, উই ট্রাই টু ফলো দ্য সেফেস্ট অপশন, এন্ড দ্যাট ইজ জাস্ট ইউজ দ্য 12th লেয়ার। আমরা যেটা দেখতে পারি যে 12th লেয়ারের যে আউটপুটটা, এটা কনসিস্টেন্টলি গুড। অন্য যে কম্বিনেশনগুলো আমরা দেখতেছি সেগুলো কখনো ভালো কখনো খারাপ, 12th লেয়ারের আউটপুট probably not always the best, but it's always good. আমি কি ডিফারেন্সটা বোঝাতে পারতেছি? So the safest option is usually just use the 12th layer or use the top sum n number of layers. Usually বলা হয় if your task is very easy, like sentiment classification বা এই ধরনের জিনিসপত্র, use the lower layer outcomes. যদি টাস্কটা কমপ্লেক্স হয়, use the upper layer outcomes, but ওইটাও সবসময় স্টিক করে না। So the best option is usually use the 12th layer output. Even if it's not the best one, it's a decent one, it's a good one. Okay? Yeah. I don't get a lot of things as well. So, yeah, go ahead. Yeah. আচ্ছা, মানে তোমার কোশ্চেন হচ্ছে চারটা সাম করে যে রেজাল্ট পাচ্ছি, 12টার রেজাল্ট তার চেয়ে বেশি বেটার হওয়া উচিত অলওয়েজ, রাইট? এই ওর কোশ্চেনটা কি খুব কমন একটা কোশ্চেন না, মানে খুব কমন সেন্সের একটা কোশ্চেন না? কেন চারটা লেয়ারের যোগফল বিটস 12টা লেয়ারের যোগফল? চারটা লেয়ারের যোগফল 12টা লেয়ারের যোগফলকে কখন ডিফিট করতে পারে? তোমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করো, লেটস সে তোমরা 12 জনের একটা ফ্রেন্ড গ্রুপ আছো, কোনো একটা কারণে 4 জনের সিজিপিএ হচ্ছে 3.9, বাকি 8 জনের সিজিপিএ হচ্ছে আনফরচুনেটলি 3.5 এর নিচে। তুমি যদি 4 জনের পিক করে নিয়ে এভারেজ সিজিপিএ বাইর করো আর 12 জনকে নিয়ে যদি এভারেজ সিজিপিএ বাইর করো, which one will be better? 4 জনেরটা, তাই না? ইটস কল্ড চেরি পিকিং। আমরা এটা মানে রেগুলার করি সব এই ধরনের জিনিসপত্র, তাই না? বাট এটা কখন হয়? হয় যখন আমাদের যতটুকু দরকার তার চেয়ে বেশি ইনফরমেশন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, যখন আমাদের ইনফরমেশনের মধ্যে নয়েজ চলে আসে। ইট ক্যান অ্যাবসলিউটলি হ্যাপেন যে তুমি
নিচের লেয়ারের গুলাতে যে ইনফরমেশন গুলো পাচ্ছিলা দোজ আর নট ইম্পর্টেন্ট টু মেক দ্যাট ক্লাসিফিকেশন ডিসিশন। হ্যাঁ, হইতেই পারে। সো ওইটা যেটা করে সেটা হচ্ছে মডেলটাকে ওভারফিট করে ফেলে টু আদার ফিচার্স। মানে যে কোনো মেশিন লার্নিং মডেলে তুমি যদি আনইম্পর্টেন্ট ফিচারের দিকে ফোকাস দাও তোমার পারফরম্যান্স ড্রপ করে যাবে। সো আমরা মাল্টিপল লেয়ার তখনই ব্যবহার করার চেষ্টা করি যখন হচ্ছে উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, নট আন্ডারস্ট্যান্ড, উই ওয়ান্ট টু গেট দ্য বেস্ট আউট অফ হোয়াট এভার ফিচার্স উই হ্যাভ। সো এমন খুবই স্বাভাবিক যে নিচের লেয়ারগুলো ওয়াজ ফোকাসিং অন রং ফিচার্স, যত উপরের দিকে যাচ্ছে ফোকাসগুলো কনসেন্ট্রেটেড হইতে থাকে যে ফিচারটা আমার দরকার সেটা। ফলাফল দেখা যাচ্ছে যে উপরের ফিচারগুলো, উপরের লেয়ারগুলোর পারফরম্যান্স, শুধু উপরের লেয়ারগুলোর পারফরম্যান্স ডিপেন্ডস টোটালটার পারফরম্যান্স। এইটা উল্টাটাও সম্ভব, সেটা হচ্ছে নিচের লেয়ারগুলো ওয়াজ ফোকাসিং অন কারেক্ট ফিচার্স, যত উপরের দিকে যাচ্ছে তত ফোকাস সরে যাচ্ছে, এটাও হতে পারে। এই কারণে অনেক টাস্কে নিচের লেয়ারগুলোর কম্বিনেশন টোটালটা কম্বিনেশনের চেয়ে বেটার কাজ করে। Now these all are questions for explainable AI people. Explainable AI is a massive field. Interpretability, explainability, এই ধরনের জিনিসগুলো it's a massive field. So এই ধরনের কোশ্চেন যখন তোমার মাথায় আসবে তুমি চিন্তা করবে যে okay, if I want to explore a research domain, why not explainable AI? How can I explain what's happening here? Why is it, আমি এই যে তোমাকে যে অ্যানসারটা বললাম, I use the word maybe, মানে এখানে যে এক্স্যাক্টলি এটাই হচ্ছে I don't know. I am not the researcher who did that research, so whoever is doing that research may be able to explain that, because it's very difficult to explain this sort of things, and explanations oftentimes do not hold. একটা explanation আমি দিছি আরেকটা টাস্কে যে explanation ফল করে দেয়, এটা মানে consistency মেইনটেইন করা যায় না। So these are very complex questions that a lot of us, none of us have answers to. So এই প্রবলেমগুলো এখনো আমাদের মানে হন্ট করতেছে। ইটস আ পারসিস্টিং প্রবলেম। ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আ ক্যারিয়ার ইন রিসার্চ, অ্যাবসলিউটলি এক্সপ্লেনেবল এআই ইজ সামওয়্যার ইউ ক্যান গো। জাস্ট ইউ নিড টু বি গুড অ্যাট ম্যাথমেটিক্স। আই এম নট গুড অ্যাট ম্যাথমেটিক্স, যে কারণে আমি এক্সপ্লেনেবল এআই এর দিকে যাইনি। তুমি যদি ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ যে ইউ আর এ গুড ম্যাথমেটিশিয়ান, অ্যাপ্লাইড ম্যাথমেটিশিয়ান, অ্যাবসলিউটলি গো ইনটু এক্সপ্লেনেবল এআই। সারা জীবন চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। এনি আদার কোশ্চেনস? Explainable AI is given. চিন্তা করে introduce to a new insight. Why cannot we try every single combination? Basically, O এবং O এই একই কথাটাই বলছে যে let's try all the combination and see which one works best. These are large models. Running those, again remember আমরা 2019 সালের কথা বলছি, 2026 সালে এসে এগুলো আর অত লার্জ নাই। বাট যে কোনো সময় তুমি যখন একটা মডেলকে বারবার রান করতে হয় কোনো একটা কাজের জন্য, রিমেম্বার ইট উইল balloon your cost. এই মডেলগুলো রান করার পিছনে এগেইন আই হ্যাভ এ মাস্টার্স লেভেল কোর্স যেখানে আমি হচ্ছে এই মডেলের এক্সপেন্স নিয়ে পড়াই, যে মডেলগুলো হাউ এক্সপেন্সিভ দেয়। রিমেম্বার, এক্সপেন্স ডাজ নট অনলি কাম ফ্রম তোমার জিপিইউ আমার কিনতে হবে এগুলো রান করতে, সেটা তো একটা বিশাল এক্সপেন্স। বাট জিপিইউ গুলা রান করতে ইলেকট্রিসিটি লাগে। 2019-20 সালে এমা স্টুবেল বলে একজন বিজ্ঞানের একটা পেপার ছিল, সেই পেপারে ওরা দেখাইছিল ওরা একটা টাস্ক, 4টা এনএলপি টাস্ক সলভ করার জন্য ওরা একটা ল্যাঙ্গুয়েজ মডেল বানাইছিল। সেই ল্যাঙ্গুয়েজ মডেলটা বানানোর জন্য তাদেরকে 6 মাস টানা, মানে একটা জিপিইউকে 6 মাস টানা চালালে যে পরিমাণ প্রসেসিং পাওয়ার যায় সেই পরিমাণ তাদেরকে চালাইতে হয়েছিল। সো the electricity cost was upwards of $10,000. So running a lot of experiments may sound like a good solution, but sometimes we just cannot. আমার কাছে ওই অপরচুনিটিটা নাই। অনেক সেশনের পিসি দেন 2 মাস পর্যন্ত ওয়ান টেস্ট ওইটা থেকে কোনো জেনারেলাইজেশন ডিসিশনে যাওয়া সম্ভব। তোমার কাছে এনাফ পরিমাণ স্যাম্পল সেট না থাকলে তুমি জেনারেলাইজেশনে যেতে পারবে না, যে এইটা ইন জেনারেল ভালো হবে, এই দাবিটা তুমি করতে পারবে না। হ্যাঁ, জেনারেলাইজেশন দাবি করাটা বেশ কমপ্লেক্স। এটার জন্য আমাদের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইসব ক্যালকুলেট করে দেখাতে পারতে হবে। মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হলে তোমাকে মিনিমাম নাম্বার অফ টাইমস জিনিসটা রান করতে হবে। তারপর এই যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এটা দেখাইতে হবে তোমার। পি ভ্যালু হ্যাঁ, তোমরা স্ট্যাটিস্টিক্স কোর্স করে এসে থাকলে এই জিনিসগুলো তোমরা দেখছো, পি ভ্যালু কেমনে বাইর করতে হয়, সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স কিভাবে রিপ্রেজেন্ট করে, অনেক ঝামেলা। বাট মেজর ঝামেলা হচ্ছে মাল্টিপল রান করতে হলে আমার যে পরিমাণ কস্ট ইনকার করতে হয়, ইজ ইট ওয়ার্থ ইট? দ্যাটস দ্য থিং।
ওকে, আর কোনো কোশ্চেনস? এগেইন আমরা শুক্রবার, আমি এক্সাক্ট টাইমটা পরে বলে দিব, লাইকলি সকালবেলা অ্যারাউন্ড 10টার দিকে আমরা হচ্ছে ওই যে ফাইনালের কোশ্চেন নিয়ে কোনো আলাপ যদি থাকে আমরা একটা অনলাইন সেশন অ্যারেঞ্জ করব, ফাইনাল কোশ্চেন নিয়ে আমরা আলাপ করব। ওকে, আমাদের ফাইনাল পরীক্ষা কবে? বুধবার। সো বুধবারের ফাইনালের আগে এটা হয়ে যাচ্ছে শুক্রবার, তোমরা হচ্ছে 4-5 দিন সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য। শুড বি না কুইজ 1 থেকে 4 এর মার্ক অলরেডি রিলিজ হয়ে গেছে, তোমরা সবাই দেখে ফেলার কথা অলরেডি। 5 হয়ে গেছে। সো এগেইন তোমাদের যদি মনে হয় যে আজকে টাইম করার দরকার নেই, ইউ আর অ্যাবসলিউটলি ফ্রি টু গো, এখন কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটা প্রেফারেবল, কারণ মিলা স্যারের খাতা দেখতে কষ্ট কম হবে। সো কম খাতা দেখতে হবে। এইটা 2 নাম্বার হচ্ছে তোমরা আরিয়ান স্যারের কাছ থেকে যে নোটিশটা পাইছো গতদিন, ওইটা তোমরা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো। ইটস আ বোনাস 2 মার্কস। সো এই যে তোমরা একটু আগে আমরা বললে যে স্যার বোনাস কোশ্চেন করেন, একটু বোনাস পাই, যাও ওটা করো, বোনাস 2 পাচ্ছ। স্যার আরেকটু দ্যাটস আ লট অফ মার্কস স্যার। আর 2 মার্ক লাগলো স্যার। 2 নাম্বার আজকে হোপফুলি দিয়ে দিবে। তোমরা একটু দিয়ে দিছে? এই দিয়ে দিছে। নাইস। চেক দ্যাট 2 নাম্বার। Check that room number, attend that session, 30 minute session, get 2 bonus marks. যাও, আমি এখন বোনাস কোশ্চেন আর কি করব আমার মাথায় নেই। কি বোনাস কোশ্চেন? এত চাও কেন? আরেকটু দেন স্যার। এক্সামে এক্সট্রা কোশ্চেন দিলে আমাদের খাতা দেখতে কষ্ট হয়। আমাদের কষ্ট করতে হবে। এমনি দিয়ে দিন। শুধু মার্কসের পুরো কোশ্চেন ছাড়া কি যে বলো তো। আচ্ছা, একটা জিনিস বলো দেখি, এই যে ট্রান্সফর্মার মডেলে আমরা যে পজিশনাল এনকোডিংটা ব্যবহার করলাম, আমরা গত ক্লাসে বলছিলাম যে পজিশনাল এনকোডিং এর একটা চ্যালেঞ্জ হচ্ছে, এটা আমি বলছিলাম কিনা খেয়াল নেই, না বললে এখন আবার বলে দিই। পজিশনাল এনকোডিং কি করে জানো? প্রত্যেকটা শব্দের একটা ভেক্টর তৈরি করে যে এইটা বাক্যের কততম শব্দ। So, why do I need a vector for that? আমি কি জাস্ট আমার সিমেন্টিক ভেক্টরের প্রথম এলিমেন্ট বা শেষ এলিমেন্টে জাস্ট একটা নাম্বার বসাই দিলে আমার কাজ হয়ে যেত না? যে এটা হচ্ছে বাক্যের 0তম শব্দ, 1তম শব্দ, 2তম শব্দ, 37তম শব্দ। কেন আমার নতুন একটা ভেক্টর তৈরি করতে হলো, যে ভেক্টরটাকে তারপর ওর সাথে আবার যোগ করতে হলো, যোগ করে তারপর পাঠাইতে হলো এই ইনফরমেশনটা সেভ করার জন্য? এনিওয়ান? ও আগে অ্যাজাইল দিতে হবে। ওয়ার্ড পজিশন সিকোয়েন্স ওর এটা তো ম্যাটার করে। না, সেটা তো ম্যাটার করে, বাট কেন ওই ওয়ার্ড পজিশন ইনফরমেশনটা আমি 512 সাইজের একটা ভেক্টর বানায় সেটাকে 512 সাইজের সিমেন্টিক ভেক্টরের সাথে এলিমেন্ট ওয়াইজ যোগ করে এই নকরাটা কেন করলাম? কেন আমি 513 সাইজের একটা ভেক্টর নিলাম না যেখানে একটা এলিমেন্ট ইন্ডিকেট করে তুমি হাত না, ও আগে হাত উঠাইছে, ও আগে চান্স পাবে, তারপর তুমি। সো কেন এই নকরাটা আমার করতে হলো বলো? You are close but not close enough. না, ওইটা রিজন না, but your first answer was close. বলো। You are closer than him. You are almost there. তুমি হাত উঠেছিল মানে বলো। এখানে বেসিক্যালি স্কেলিং এর প্রবলেম হচ্ছে, কারণ আমার একটা ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড আই হচ্ছে 50,000, মানে স্কেলিংটা অনেক ডিফারেন্ট হয়ে যায়। You get the bonus mark. So আমি যদি একটা ইন্টিজার নিয়ে পুরাটা কাজটা করতাম, 37 নাম্বার ওয়ার্ডের জন্য যদি আমি 37 ভ্যালুটা ব্যবহার করতাম, that's a massive value that will pull the entire vector-এর নরমালাইজেশন প্রসেস। আমরা যদি নরমালাইজ করতে যাই এবং আমরা রেগুলার অ্যাড এন্ড নর্ম করতেছি, 37 will pull that entire value. হ্যাঁ, 50,000 ও হচ্ছে 50,000, লাইক 50,000তম শব্দের জন্য আমি যদি 50,000 ভেক্টর এলিমেন্ট অ্যাড করে রাখি, প্রথম এলিমেন্টটার ভ্যালু যদি 50,000, the entire normalization process will break down, scaling process will break down. So yeah, তুমি নিলয়কে তোমার স্টুডেন্ট রেটে দিয়ে দেবা। তুমি কি এর আগে বোনাস মার্ক পাইছো? পাইলে আর দিতাম না, but yeah, no, you are absolutely correct. Yes, you guys were close, but he gave the best answer, pretty much the perfect answer. এগুলো কমন সেন্স থেকে জিজ্ঞেস করতেছি আমি, বাট এগেইন আমার ধারণা তুমি অলরেডি এটা পড়ে আসছো, রাইট? নাকি কমন সেন্সে বলছো?
Damn, boy. That's a level of common sense that I hope I have. আমি এটার অ্যান্সার জানি কারণ আমি পড়ে আসছি আমার কমন সেন্সে কাজ করে বাট না ওয়েল ডান থ্যাংক ইউ ওকে আই ট্রাস্ট ইউ সো আচ্ছা এবার এই পজিশন এনকোডিং নিয়ে দ্বিতীয় কোশ্চেন তোমরা তিনজনের চান্স পাবা নাকি তোমাদের দুজনের চান্স দিব আচ্ছা দিলাম তোমাদের দুজনের চান্স দিলাম তুমি একটা বোনাস মার্ক পাইছো অলরেডি সম্ভবত আমার যদি মনে করে পাও নাই ঠিক আছে ওকে why are we using এই যে পজিশনাল এনকোডিংটা আমরা ব্যবহার করতেছি এই পজিশনাল এনকোডিং এ এমন কোন কি উপায় আছে মানে দেখো I want to raise টু শব্দটার পজিশনাল এনকোডিং আমি ক্যালকুলেট করতেছি বাট একই সাথে আমার I want raise এদের পজিশনাল এনকোডিং আমার ক্যালকুলেট করা লাগছে এই যে পজিশনাল এনকোডিংটা আমি সিমান্টিক ইনফরমেশনের সাথে যোগ করে আমি হচ্ছে অ্যাটেনশন ক্যালকুলেশনটা করতে যাচ্ছি ইজ देयर a reason যে আমরা সবাইকে সমান পরিমাণ অ্যাটেনশন দিচ্ছি এই যে আমার কাছে টু শব্দের উপর ওয়ান্টেড অ্যাটেনশন ক্যালকুলেশন টু শব্দের উপর আই এর অ্যাটেনশন ক্যালকুলেশন এটা কি আদৌ আমার পজিশনাল ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমার নরমাল কমন সেন্স কি বলে যে কাছের শব্দের এফেক্ট বেশি হওয়া উচিত দূরের শব্দের এফেক্ট কম হওয়া উচিত এটা আমি এর আগে ক্লাসে একবার বলছিলাম ইজ देयर এনি ওয়ে টু কন্ট্রোল দ্যাট যে আমি আমার কাছের শব্দের এফেক্ট বেশি রাখবো দূরের শব্দের এফেক্ট কম রাখবো এটা তো আমার কমন সেন্স বলে বাট এই যে পজিশন এনকোডিংটা আমি ব্যাখ্যা করলাম যে একটা শব্দের জন্য পজিশন এনকোডিং ক্যালকুলেট করব সেটাকে সিমান্টিক্সের সাথে যোগ করে দিয়ে পাঠিয়ে দিব কোনোভাবে এইটা মেইনটেইন করার আমার কোনো উপায় আছে কিনা যে কাছের শব্দের অ্যাটেনশন ক্যালকুলেশন আমি বেশি দিব দূরেরটা কম দিব এটার অ্যানসার কি আমাকে বলতে পারবা আমি চেক করব আমার টার্গেট ওয়ার্ডের সাথে চেক করব টার্গেট ওয়ার্ডের সাথে ডিসটেন্স চেক করব বাট চেক করে তারপর তারপর আমি হচ্ছে চেক করব যে আমার কতটুকু মানে ওটা মানে মিন আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমরা অ্যাটেনশন ক্যালকুলেশনটা করতেছি এখানে কোনো প্রভিশন আছে কিনা এই জিনিসটা করার আমাদের টেকনিকটা কি আমাদের টেকনিক হচ্ছে গেট ইওর এমবেডিং গেট ইওর পজিশনাল ভ্যালু অ্যাড দেম ক্যালকুলেট অ্যাটেনশন সেই অ্যাটেনশন ক্যালকুলেশন কেমনে কোয়েরি ভেক্টরটা বাই করো কি ভেক্টরটা বাই করো দুটাকে ডট প্রোডাক্ট করো আর কিন্তু কোনো কাজ নাই বেসিক্যালি দিন শেষে এখানে হ্যাঁ এই পুরো প্রসেসের মধ্যে আমি কি কে কত দূরে তার উপর বেস করে ওই ডট প্রোডাক্টের ভ্যালু একটু মডিফাই করার চেষ্টা করতে পারি কিনা দ্যাটস দ্য কোশ্চেন বেসিক্যালি ও যেটা বলছে আমরা কিন্তু তাই করতেছি ইনডেক্স ওয়াইজ ভ্যালুটা বাড়াইতেছে কমাইতেছে আমাদের পজিশন এনকোডিং এ আমরা সাইনোসয়েডিয়াল এবং কোসাইনোসয়েডিয়াল কার্ভ ব্যবহার করি আচ্ছা এইটাকে আমি কখনো ক্লাসে জিজ্ঞেস করছি যে why do we use sin and cosine এটা আমি জিজ্ঞেস করিনি এটা আরেকটা বোনাস কোশ্চেন কেউ জিপিটি ব্যবহার করো বিকজ জিপিটি বলে দেবো আচ্ছা তুমি তাহলে আলাপটা শুরু করো এর আগে একটা অ্যানসার যেহেতু তুমি দিছো লেটস স্টার্ট দ্যাট আলাপ যে তুমি কি খেয়াল করছো কিনা স্লাইডে যে আমরা পজিশন এনকোডিং যখন ক্যালকুলেট করি জোড় ঘরগুলোর জন্য আমরা একটা সাইনের ফাংশন ব্যবহার করি বেজোড় ঘরগুলোর জন্য একটা কোসাইন ফাংশন ব্যবহার করি এটা আমি ক্লাসে পড়াই নাই তোমরা কি এটা চিন্তা করতে পারো যে কেন জোড় ঘরগুলোর জন্য সাইন এবং বেজোড় ঘরগুলোর জন্য কোসাইন সহজ কথা কেন দুইটা ফাংশন ব্যবহার করে ক্যালকুলেশনটা করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি ক্লাসে পড়াইলে এটা অ্যানসার করাটা তোমাদের জন্য সহজ হতো সো এটাকে আসলে বোনাস দেয়া দিই কারণ আমি আসলে এটা পড়াই এটা আরেকটু সিনিয়র লেভেলে গেলে তোমরা হয়তো বেটার বুঝতে পারবে নট সিমেট্রি রিলেটেড ইটস জাস্ট ফেজ রিলেটেড তোমার সাইন আর কস হচ্ছে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে তো সো এটা এক্সপ্রেসিবিলিটি বাড়ায় দেয় পুরো জিনিসটা সাইন হচ্ছে এরকম কস হচ্ছে এরকম তো সো হচ্ছে বেটার ভ্যারিয়েবিলিটি ইন্ট্রোডিউস করতে পারে ও যে 50000 শব্দটা ইন্ট্রোডিউস করছে 50000 তম ঘরে গিয়ে ভ্যালুটা এমন আহামরি বদলায় যায় না যেন ইট চেঞ্জেস দ্য এন্টায়ার থিং সো ইট কিপস ইন আ ভেরি রিজনেবল কনসেপ্ট আচ্ছা ওটা বোনাস কোশ্চেনের যে আলাপ ওটা অন্য আলাপ সো যে আলাপটা করতেছিলাম ইজ देयर এনি ওয়ে টু এনশিওর আমার কাছের শব্দগুলোর এফেক্ট বেশি থাকবে দূরের শব্দগুলোর এফেক্ট কম থাকবে ইটস আ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন সো ডোন্ট গেট ডিসার্টেন্ড যে অ্যানসার করতে পারি এটা বেসিক্যালি ওই সবচেয়ে তুমি অ্যানসার করছিলা ওই আসলে সবচেয়ে কাছাকাছি যেতে পারছে বোনাস পাবো না বাট ইউ ক্যান অ্যানসার আমরা জিআর ইউজে যে ফরমেট গেট ইউজ করছিলাম এখানে তোমরা সিগময়েড গেট ইউজ করে মাল্টিপ্লাই করেছো নট নেসেসারিলি টু বি অনেস্ট ওই ক্লোজেস্ট কেস স্যার মানে স্যার মানে ডিসটেন্সটা ক্যালকুলেট করে ওটা মানে 0 থেকে 1 এর মধ্যে
সেভ করে তারপর মাল্টিপ্লাই করে দিতে হবে। এই স্কেলিংটা একটু এফিশিয়েন্টলি করা যায়। মানে ইউ আর নট রং, উই উইল ডু সাম সর্ট অফ স্কেলিং, বাট স্কেলিংটা করবো ওর আইডিয়ার উপরে বেস করে। স্কেলিং, আচ্ছা বলো। স্যার আমি যদি এমন করি যে ডিস্টেন্সের উপর কোনো ওয়েট রেখে দেই যে বেসিক্যালি হোয়াট হি সে, ও ও যেটা বলতেছে সেটাই, বেসিক্যালি ও যেটা বলতেছে সেটাই। আমরা বেসিক্যালি যেটা করি, আমরা এখন যে পলিসিটা চালাচ্ছি সেটাকে বলা হয় অ্যাবসলিউট পজিশনাল এনকোডিং। বাক্যের 3 নাম্বার শব্দ উইল অলওয়েজ গেট একটা ভ্যালু যেটা আজীবনই সে পাবে। বাট আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে রিলেটিভ পজিশনাল এনকোডিং। বাক্যের যে শব্দটা কোয়েরি তাকে আমি বলবো 0তম শব্দ, তার বামের সবগুলো হচ্ছে মাইনাসতম শব্দ, ডানের সবগুলো হচ্ছে প্লাসতম শব্দ। অর্থাৎ ডানের গুলো +1তম, +2তম, +3তম, বামের গুলো হচ্ছে -1তম, -2তম, -3তম। সো ইনস্টেড অফ হ্যাভিং আ অ্যাবসলিউট পজিশনাল এনকোডিং যেটা হচ্ছে 1 নম্বর শব্দের জন্য একটা ভেক্টর, 2 নম্বর শব্দের জন্য একটা ভেক্টর, এরকম না করে যে কোয়েরি সে 0তম ভেক্টর, তার আগেরগুলো মাইনাস অমুক মাইনাস অমুক মাইনাস অমুক, পরেরগুলো প্লাস অমুক প্লাস অমুক প্লাস অমুক। এইটা, এই ক্যালকুলেশনটা অ্যাটেনশন মেকানিজমের আগে করলে হয় না। এই কারণ কি? কারণ হচ্ছে অ্যাটেনশন মেকানিজমের আগে করলে আমি তো জানি না কে কোয়েরি, কে কি, কে ভ্যালু। এইটাকে ইনকর্পোরেট করে দিতে হয় হচ্ছে অ্যাটেনশন মেকানিজমের মধ্যে। There is one model that introduced this idea পুরানো, বাট ল্যাঙ্গুয়েজ মডেল যে প্রথম এটাকে ব্যবহার করছিল এবং সবচেয়ে বেশি ব্যবহার করে, মডেলটার নাম হচ্ছে, তোমরা নাম শুনছো অনেকে, লামা। মেটার যে ল্যাঙ্গুয়েজ মডেলটা আছে, লামা হচ্ছে এই কাজটা করে। জিপিটি আবার এই কাজ করেন। জিপিটি হচ্ছে আমরা যেটা দেখছি ওই যে অ্যাবসলিউট পজিশনাল এনকোডিং, জিপিটি এখনো ওইটাই ব্যবহার করে। লামা ইউজেস রিলেটিভ পজিশন, যে আমার এটা শূন্য, কোয়েরিটা হচ্ছে শূন্যতম শব্দ, কিগুলা হচ্ছে -1 -2 -3 অথবা +1 +2 +3 আচ্ছা এরকম করে। আচ্ছা স্যার, যদি আমি তাহলে -1 -2 ধরে এভাবে ইন্ডেক্সিং করি, জি। তাহলে আমার ওইটা তো নেগেটিভ ভ্যালু কাউন্ট করবে না, মানে আগের শব্দগুলোরটা? না না, আমি জাস্ট তোমাকে এক্সাম্পল হিসেবে বলছি যে -1 -2 তুমি এটাকে যেভাবে ইচ্ছে এনকোড করতে পারো, সমস্যা নেই। যেমন লামা এনকোড করে হচ্ছে রোটারি পজিশনাল এনকোডিং অর রোপ বলে একটা টেকনিক দিয়ে। ও হচ্ছে ভেক্টর তো হচ্ছে আমার হাই ডাইমেনশনাল স্পেসে থাকে, সো ওর অ্যাঙ্গুলার ডিসটেন্স আমরা জানি। সো ও বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে কোয়েরি যে আছে তাকে রেফারেন্স পয়েন্ট ধরে তার প্লাসের দিকে যারা আছে তাদেরকে এই অ্যাঙ্গেলের দিকে নেওয়ার চেষ্টা করে, মাইনাসের দিকে যারা আছে তাদেরকে এই অ্যাঙ্গেল। সো দ্য সাইন ডাজন্ট ম্যাটার, সাইনটা হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে বলছি। তুমি অ্যাঙ্গুলার স্পেসে নিয়ে যাও রোটারি পজিশনাল এনকোডিং অর রোপ, এটাকে অ্যাঙ্গুলার স্পেসে নিয়ে গিয়ে সে হচ্ছে দেখে যে কে কতটুকু অ্যাঙ্গুলার ডিসটেন্সে আছে। যদি পজিটিভ দিকে থাকে সে একদিকে, নেগেটিভ দিকে থাকলে সে আরেকদিকে। একটু জোরে স্যার। পেনাল্টি কেন করবো? মানে এটা তো মানে দূরে আছে দেখে তুমি পেনালাইজ করতে যাচ্ছ। ইজ ইট দ্যাট নট হোয়াট উই আর ট্রাইং টু সে? আমরা জাস্ট ওকে ইম্পর্টেন্স কম দিচ্ছি, পেনাল্টি বলতেছি না, জাস্ট ওকে ইম্পর্টেন্স কম দেওয়ার চেষ্টা করতেছে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, ইটস নট অ্যাবসলিউটলি ট্রু যে জাস্ট দূরে থাকবে বলেই ওকে ওয়েট কম দেওয়া একটা কারেক্ট প্রসেস। দূরে থাকা শব্দ তোমার ক্যান হ্যাভ হেভি ইম্পর্টেন্স। আমি গত ক্লাসে একটা এক্সাম্পল বলছিলাম, রাইট? আমি যখন প্রোনাউনের সাথে কোরেফারেন্স করতে চাই তখন দূরে থাকা শব্দের এফেক্ট কিন্তু থাকেও, হ্যাঁ। সো these are very sort of highly engineering solutions, যে সলিউশনগুলা এক এক সিনারিওতে আমাদের এক এক ভাবে ইমপ্লিমেন্ট করতে পারতে হয়। এনিওয়ে, আমরা অনেক সময় ব্যয় করে ফেললাম। again attend that session আজকে বিকালে, you will get some bonus marks there.